আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা যুক্ত আছেন জানাবেন কথা লেখা ক্লিয়ার কিনা। আচ্ছা, শুরু করি। তো আমরা এখন একটা নতুন চ্যাপ্টার শুরু করবো। অধ্যায়টা হচ্ছে ধারা। এখান থেকে আপনি যে চাকরি পরীক্ষায় দেন না কেন, বাংলাদেশের যে কোনো চাকরি পরীক্ষায় আপনি দেন না কেন, একটা প্রশ্ন আপনি পাবেন। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দেই। আর মনে হয় অপেক্ষা করা ঠিক হবে না। একদম বেসিক সহ শিখবো। কোনো টেকনিক কোনো কিছু দরকার নেই আমাদের। একজন জাস্ট বেসিক নিয়মে করাই যাব। দেখেন, আমাদের টপিকটা হচ্ছে ধারা। ধারার মধ্যে দুইটা পার্ট থাকে, সমান্তরাল গুণোত্তর। সমান্তরের দুইটা ক্লাস হবে, গুণোত্তরের একটা ক্লাস হবে। তো ধারা শেখার আগে আমরা মূলত শিখে আসবো সিকোয়েন্স, অনুক্রম। আমরা অনুক্রম শব্দটার সাথে পরিচিত না হলেও সিকোয়েন্সের সাথে সবাই পরিচিত। সিকোয়েন্সের মিনিংটা কিন্তু আমরা বুঝি। অনেক সময় বলি না এই সিকোয়েন্স অনুসারে দাঁড়াও। তাহলে সিকোয়েন্স, ক্রম, এটা একটু আমরা জানবো। কতগুলো সংখ্যা বা রাশি যদি একটা নির্দিষ্ট ক্রমে বা ধারাবাহিকভাবে সাজানো থাকে, ওই রাশি বা সংখ্যাগুলোর সেটকে বলি আমরা একটা অনুক্রম। যেমন আমি লিখলাম এবিসি, তিনটা অনুক্রম। এই তিনটা মিলে একটা যদি সেট করি এটা অনুক্রম। 1 2 3 4 5। দেখেন, পাঁচটা সংখ্যাটা নির্দিষ্ট ক্রমে সাজানো আছে, এক করে করে বৃদ্ধি পাইছে। এগুলো কি? অনুক্রম। এটা মিলে অনুক্রম হইল। অর্থাৎ কতগুলো সংখ্যা বা রাশি একটা নির্দিষ্ট ক্রমে সাজানো থাকলে ওই সংখ্যা বা রাশির সেটকে বলা হয় অনুক্রম। তাহলে খেয়াল করেন, এই সংখ্যাগুলো আমরা সাজাই রাখছি। তাহলে এই সংখ্যাগুলো মিলে যে সেটটা হলো তার নাম অনুক্রম। এই অনুক্রম থেকেই মূলত ধারাটা আসছে। অনুক্রম শেখানোর উদ্দেশ্যটা হলো অনেক প্রশ্নে ধারা শব্দটা না থেকে অনুক্রম থাকতে পারে। আচ্ছা, তাহলে এখন অনুক্রম তো দেখলাম যে কতগুলো সংখ্যা রাশি নির্দিষ্ট ক্রমে সাজানো থাকলে তার সেট। এই যে অনুক্রমটা আমি লিখি 1 2 3 4 5, এই অনুক্রমের পদগুলোকে যদি আমি প্লাস চিহ্ন দ্বারা যুক্ত থাকি, এগুলো এক একটা পদ। এটা একটা পদ, এটা 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 প্রথমে আছে, তাই নাম প্রথম পদ, শেষ পদ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তাহলে এই অনুক্রমের পদগুলো যদি আমরা প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করি, তাহলে এটা একটা ধারা তৈরি হবে। তাহলে ধারা মানে প্লাস চিহ্ন। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সবাই লিখে রাখেন যে ধারা সবসময় প্লাস চিহ্ন হয়। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই, আমরা তো ধারার অনেক কোশ্চেনে মাইনাস দেখছি। হ্যাঁ, ব্যাপারটা বুঝাই দিচ্ছি। ধারা মানে অবশ্যই প্লাস চিহ্ন দ্বারা যুক্ত থাকবে। ঠিক আছে, একটা মিনিট একটু সময় দেন। দুঃখিত, ক্লাসের মধ্যে একটু ডিস্টার্ব হয়ে গেল। যাই হোক, আমরা ছিলাম যে ধারা মানে প্লাস চিহ্ন দ্বারা যুক্ত থাকবে। যুক্ত মানে কি? যোগ হইতে হবে অবশ্যই। তাহলে মাইনাসের ব্যাপারটা ক্লিয়ার করতে চাই। আচ্ছা, এটাকে যেভাবে লিখি আমি, পরীক্ষা এভাবেও থাকতে পারে, এটা একটা ধারা। এখন তাহলে বলতে পারেন যে আপনি তো বলছেন ধারা মানে প্লাস চিহ্ন দ্বারা যুক্ত থাকবে, এখানে মাইনাস কেন? দেখেন এটাকে কি করা যায়। করা যায় না? যায়। মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। তাহলে দেখেন অবশ্যই প্লাস চিহ্ন মাস্ট বি আছে, উজ্জ্বল অবস্থায় আছে। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, ধারা মানে মাস্ট বি প্লাস চিহ্ন। ধারা সবসময় প্লাস চিহ্ন দ্বারা হয়, তৈরি হয়। ঠিক আছে,
তাহলে অনুক্রম হলো কতগুলো সংখ্যা বা রাশি নির্দিষ্ট ক্রমে সাজানো থাকলে ওই সংখ্যা বা রাশির সেট, আর ধারা হলো অনুক্রম পদগুলো প্লাস চিহ্ন দ্বারা যুক্ত থাকবে। শেষ। এরপরে আসি আমরা ধারার প্রকারভেদ। তো ধারার প্রকারভেদটা খুবই ইম্পর্টেন্ট। ধারা মূলত দুই ধরনের, সসীম ধারা আর হচ্ছে অসীম ধারা। তাহলে ধারা মূলত দুই ধরনের, সসীম ধারা আর অসীম ধারা। এই সসীম ধারাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়, সমান্তর আর গুণোত্তর। আর এই অসীমের মধ্যে অসীম গুণোত্তর আছে, সেটা আমরা পরে শিখবো। তাহলে ধারা প্রধানত দুই ধরনের, সসীম আর অসীম। সসীম বলতে কি, যার শেষ আছে, শেষ জানা যায়। যেমন আমি লিখলাম 2 4 6 8, তার মানে আমি তার শেষ পর্যন্ত জানি। আর আমি যদি লিখি 2 4 6 8 ডট ডট, আমি আর জানি না, মানে শেষ নাই তার। তাহলে একটা ধারা শেষ পদ থাকলে তার নাম হচ্ছে সসীম ধারা, মানে শেষ পদ যদি সম্ভব না থাকলে যদি বের করতে পারে সেটা সসীম। আর অসীম মানে শেষ নেই কোনো, চলতে থাকবে অসীম পথে। এটা তো সবাই বোঝেন। অসীম মানে কি, শেষের সংখ্যাটা আমরা জানি না, তার কোনো শেষ আমি জানি না। ওকে, তাহলে ধারা দুই ধরনের, সসীম আর অসীম। সসীম মানে শেষের সংখ্যাটা আমরা জানি, অসীম মানে জানি না। এবার সমান্তর গুণোত্তরে আসি। মূলত আমাদের যেটা জানতে হবে, মূলত আমাদের যেটা শিখতে হবে, সমান্তর গুণোত্তর নিয়ে আলোচনা করব। তো সমান্তর ধারাটা হলো, এটাকে যদি ভাঙেন, এই শব্দটাকে ভাঙেন, সমান্তরটাকে আমি ভেঙে ফেলি। সমান্তর তার মানে সম অন্তর। সম মানে হচ্ছে সমান, অন্তর মানে বিয়োগ। তার মানে যে ধারার মধ্যে বিয়োগের রিলেশন আছে, বিয়োগের সম্পর্ক, সংক্ষেপে, একদম সংক্ষেপে পড়াশোনা করবো আমরা, বিয়োগের সম্পর্ক। কিভাবে বিয়োগের সম্পর্ক একটা আমরা সমান্তর ধারা দেখি। 2 4 6 8 এরকম করে করে ধরেন 32 পর্যন্ত আছে। তো এখন সমান্তর ধারা বলতে কি বোঝায়, যে ধারার কোনো পদ থেকে কোনো পদকে তার পরবর্তী পদ থেকে বিয়োগ করলে বিয়োগফল সবসময় একই সংখ্যা আসবে। দেখেন, 4 থেকে 2 বিয়োগ করেন, কত হয়? 2 হয়। 6 থেকে 4 বিয়োগ করেন, 2 হয়। 8 থেকে 6 বিয়োগ করেন, 2 হয়। সমান্তর মানে কি, দেখেন সমান বিয়োগফল পাচ্ছি, সমান বিয়োগফল পাচ্ছি। অর্থাৎ পাশাপাশি দুইটা পদের পার্থক্য সেম, এখানে পার্থক্য 2, এখানে পার্থক্য 2, এখানে পার্থক্য 2। তাহলে যে ধারায় বিয়োগের সম্পর্ক, তার মানে যেখানে বিয়োগ করে করে আমরা সমান সংখ্যা পাই, বা সংক্ষেপে যদি বলি পাশাপাশি দুইটা পদের পার্থক্য সেম, তাহলে সেটা কি সমান্তর ধারা। ক্লিয়ার? তাহলে সমান্তর মানে, অন্তর মানে বিয়োগের সম্পর্ক, আর গুণোত্তর মানে কি, গুণ করে বৃদ্ধি পাবে। 2 4 8 16 এরকম ধরনের আরো দিকে আছে, এগুলো গুণোত্তর ধারা। তো গুণোত্তর দ্বারা মানে গুণের সম্পর্ক, গুণ করে করে বৃদ্ধি পাচ্ছে। এবার এটাকে আমরা ভাগের সম্পর্কে জানবো। ভাগের সম্পর্ক কিভাবে? ভাগের সম্পর্ক, দুইটা পদের ভাগফল বা অনুপাত সবসময় সেম হবে। ভাগফল অনুপাত একই কথা। দেখেন, 4 দিয়ে 2 কে ভাগ করেন 2, 8 দিয়ে 4 কে ভাগ করেন 2, 16 দিয়ে 8 কে ভাগ করেন 2। তাহলে এখানে আমরা ভাগ করে করে একই সংখ্যা পাচ্ছি। দেখেন, 4 থেকে 2 বিয়োগ করতাম 2 হইতো, বাট 8 থেকে 4 বিয়োগ করলে কিন্তু 2 হয় না। তাহলে এখানে বিয়োগের সম্পর্ক হচ্ছে না, তাহলে এটা গুণোত্তর দ্বারা। ফাইনাল কথা, যেখানে আমরা বিয়োগ করে করে সমান সংখ্যা পাবো সেটা সমান্তর ধারা, যেখানে ভাগ করে করে সমান সংখ্যা পাবো সেটা গুণোত্তর ধারা। একদম লাউড অ্যান্ড ক্লিয়ার, সহজ। আবারও বলছি, বিয়োগ করে করে সেম জিনিস পাবো সমান্তর, ভাগ করে করে সেম জিনিস পাবো গুণোত্তর। গুণও কেন বলা হয়? এই 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8 এরকম করে হচ্ছে, তো গুণ করে করে 2 গুণ 4 8, 8 গুণ 4 এরকম করে আমরা মানে বলতে পারি। অর্থাৎ একসাথে 2 গুণ করলে 4 হয়, একসাথে 2 গুণ করলে 8 হয়, একসাথে 2 গুণ করলে 16, এরকম। বাট গণনাটা এরকম করে বুঝতে হবে আমাদের। তাহলে সমান্তর মানে বিয়োগের সম্পর্ক, গুণোত্তর মানে ভাগের সম্পর্ক। এটা কেন লাগবে? ধারার অনেক কোশ্চেনে এটা বলা থাকবে না যেটা গুণোত্তরের অঙ্ক নাকি সমান্তরের অঙ্ক, মানে সেটা বলা থাকবে না, আপনাকে ধারা দেখে চিনতে হবে। তাহলে ধারা শুরু করার আগে ধারা চেনাটা জরুরি। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? আমাদের বেসিক আলোচনা শেষ। অনুক্রম পড়াইছি, ধারার পড়াইছি, ধারার প্রকার পড়াইছি, সমান্তর গুণোত্তর পড়াইছি। আমরা এখন আস্তে আস্তে ম্যাথের দিকে যাব। কোনো সমস্যা দেওয়ার কথা না, এখানে কঠিন কিছু শিখেনি। তারপর প্রবলেম হলে আমাকে বলবেন।
আচ্ছা, আমি প্রথমে যে বিষয়গুলো দেখাবো এগুলো পরীক্ষাতে আসবে না, অর্থাৎ সাধারণ অন্তর, পদ সংখ্যা বের করা পরীক্ষায় আসবে না। বাট আপনি যখন ম্যাথ করতে যাবেন এই সাধারণ অন্তর বের করতে হবে, পদ সংখ্যা বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এখন কি করব, চেষ্টা করব সাধারণ অন্তর আর পদ সংখ্যা বের করার। এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের। সমান্তর দ্বারা বোঝেন না এখনো। সমান্তর মানে সমান্তর, বিয়োগ করে একেবারে একই সংখ্যা পাচ্ছেন। এ দুটোর বিয়োগফল কত? 2। এ দুটোর বিয়োগফল কত? 2। তাহলে বিয়োগ করে করে একই সংখ্যা পেলে তার নাম সমান্তর, ঠিক আছে? ওকে, এবার দেখেন, এবার আমরা যেটা করব সাধারণ অন্তর বের করা শিখব। সমান্তর দ্বারায় হয় সাধারণ অন্তর, আর গুণোত্তরে হয় সাধারণ অনুপাত। যে কোনো সমান্তর দ্বারা সাধারণ অন্তর বের করার জন্য সবসময় দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করব। তোমার এখানে একটা সমান্তর দ্বারা আছে, সাধারণ অন্তর চাইছে, কি করব আমরা? সবসময় দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করব। আসলে সাধারণ অন্তর কোনটা? সাধারণ মানে কি? কমন, কমন বিয়োগফল। এটা 2 2 2, তাহলে এটা সাধারণ অন্তর হচ্ছে 2। তাহলে সাধারণ অন্তর বের করার জন্য কি করতে হয়? সবসময় দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করতে হয়। 4 হচ্ছে এই দ্বারা সাধারণ অন্তর, ঠিক আছে? এই সমান্তর দ্বারা পদ সংখ্যা বের করা খুবই ইম্পর্টেন্ট। একটা সমান্তর দ্বারায় পদ সংখ্যা বলতে কি বোঝায়? এখানে কতটি পদ আছে, কতগুলা সংখ্যা আছে, এটা বের করার জন্য সূত্র কি? শেষ পদ থেকে প্রথম পদ বিয়োগ করতে হয় আর সাধারণ অন্তর দ্বারা ভাগ করে 1 যোগ করতে হয়। যেমন এই ধারাটার পদ সংখ্যা কত আমরা কিভাবে বের করব? শেষ পদ মাইনাস প্রথম পদ। শেষের পদটা 31, প্রথম পদটা 1। সাধারণ অন্তর কত এখানে? এই 3 থেকে 1 বিয়োগ করেন, 2। সাধারণ অন্তর 2 যোগ 1, তাহলে উপরে থাকে হচ্ছে 30/2 15, আর এখানে 16টা, তাহলে এখানে 16টা পদ আছে। ক্লিয়ার? এবার এটাই আসি, কয়টা পদ সংখ্যা আছে? আমরা কি করব? শেষের পদ থেকে প্রথম পদ বিয়োগ করে সাধারণ অন্তর দ্বারা ভাগ করবো। এই 5 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 4। সাধারণ অন্তর হচ্ছে 4 যোগ 1, এটা হচ্ছে অ্যান্সার, 21টা পদ। তাহলে আমরা এখন সাধারণ অন্তর আর পদ সংখ্যা বের করতে পারি, তাই না? কোনো কোশ্চেন থাকলে করবেন। সমান্তর দ্বারা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয় এইগুলা থেকে। এখানে আমি এক্সট্রা একটা সূত্র শেখাবো। যদি সমান্তর ধারার ক্ষেত্রে সমষ্টি বের করতে বলে, সমষ্টি আসলে 2 ভাবে বের করা যায়, সেটা আমি দেখাবো। এখন সমষ্টির প্রকারভেদ 2টা। যদি শেষের পদটা জানা থাকে তাইলে এক সূত্র, আবার শেষের পদটা না থাকলে আর এক সূত্র। ধারা খুবই সহজ, আবার খুবই ঝামেলার। ধারায় অনেক সূত্র আছে, কোথায় কোন সূত্র ব্যবহার করব এইটা জানাটাই জরুরি আমাদের, যে কোথায় আমি কোন সূত্রটা অ্যাপ্লাই করব। ক্লিয়ার? তাহলে আমরা আগে দেখব যে সমান্তর ধারার ক্ষেত্রে যদি শেষের পদটা আমরা জানি তাহলে কিভাবে যোগফল নির্ণয় করতে হয়, আর একটু পরে জানবো শেষের পদটা না থাকলে কিভাবে যোগফল বের করতে হয়। তো শেষের পদ দেওয়া থাকলে সূত্র হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু পদ সংখ্যা। তো আমরা প্রথম ম্যাথটা করি, 1 হতে 99 পর্যন্ত যোগফল, এটাও যে কথা, আর এরকম করে করে 99 পর্যন্ত একই কথা। কোশ্চেন এইভাবে হইতে পারে, এভাবে হইতে পারে। তো সমষ্টি বের করি, যেহেতু শেষের পদটা আমি জানি এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। প্রথম পদ হচ্ছে 1, শেষ পদ 99 ভাগ 2। সোজা কথা গড় বের করা লাগে, প্রথম আর দ্বিতীয় শেষের পদ যোগ করে গড় বের করতে হয়। এই দেখেন এখানে মান বসাচ্ছি আমরা। প্রথম পদ কত? 1, শেষ পদ কত? 99 ভাগ 2। এখন পদ সংখ্যা, পদ সংখ্যা বলতে বোঝায় যে এখানে কতটা পদ আছে, মানে এরকম করে করে শেষ পর্যন্ত কয়টা হবে, এরকম করে কয়টা হবে, মানে এই ধারাটার মধ্যে কয়টা সংখ্যা আছে। তাহলে দেখেন ভালো করে খেয়াল করেন, এখানে আমরা দেখতে পাচ্ছি সিরিয়ালে 99 পর্যন্ত আছে, তার মানে 99 সংখ্যা, 99টা পদ আছে। আমি যদি ধারাটা দেখে বলতে পারি ভালো কথা, আর না বলতে পারলে এই সূত্র ব্যবহার করে পদ সংখ্যা বের করতে হবে। আরেকবার, আমি এখানে দেখেই বলতে পারতেছি, কারণ এগুলো ক্রমিক সংখ্যা, দেখেই বলতে পারতেছি এখানে 99টা পদ হবে, তাহলে এখানে 99 লিখলাম। যদি না বলতাম
যদি দেখে না বলতে পারতাম, যেমন এই ম্যাথটা আমি দেখে বলতে পারবো না, তখন আমি কি করব, তখন আমি এই সূত্রের মাধ্যমে পদ সংখ্যা বের করব। আর যদি আমি দেখেই বলতে পারি কয়টা পদ আছে, তাহলে আর প্রয়োজন নাই টাইম নষ্ট করার আমার। তাহলে এখানে আমি 50 গুণ 99, তাহলে 3950 হবে। এই 50 আর এখানে 100 এর হয়তো 5000, একটা 50 কম মানে 4950। আচ্ছা, এটা ক্লিয়ার। শেষ পদ দেওয়া থাকলে সমষ্টি বের করার সূত্র এইটা। এখন পদ সংখ্যাটা আমাদের আলাদা করে বের করা লাগে না, কারণ আমরা দেখে বলে দিছি। এখন এখানে আরেকটা জিনিস শেখাবো, একটা সূত্র, এটা শিটে লিখে রাখেন। 1 + 2 + 3 আপ টু n, এই দ্বারা সমষ্টি হচ্ছে, এরকম ক্রমিক সংখ্যার যদি যোগফল বের করতে বলে, ক্রমিক সংখ্যার যোগফল বের করার জন্য সূত্র হচ্ছে এইটা। এই ম্যাথটা এই সূত্র দিয়েও করা যাবে। n × n + 1 / n হচ্ছে শেষের পদ। তাহলে দেখেন 99 গুণন 99 যোগ 1/2, যে n এর মানটা হচ্ছে 99, এটা বিকল্প একটা নিয়ম আর কি। 50। তাহলে এটা কখন এরকম ক্রমিক দ্বারা থাকলে, এটা সবাই শিটে লেখেন, এইখানে লিখে রাখেন, সবাই শিটে লিখে রাখেন যে এটা হচ্ছে ক্রমিক সংখ্যার যোগফল বের করার সূত্র। এক্সট্রা শিখাইলাম আর কি, এটা জেনে রাখেন, লাগবে কাজে। মূলত এটা দিয়েই করে, বাট আমি একদম ভেজালটা একসাথে ক্লিয়ার করতে চাচ্ছি। ওকে, আমি যেখানে ছিলাম, তাহলে আমরা একটা ম্যাথ করলাম, এইটা একটু আসি। এখানেও আমাদের যোগফল চাইছে, এটা অবশ্যই সমান্তর দ্বারা। আমাদের এটা কোশ্চেন দেখে আগে চেক করতে হবে সমান্তর না গুণোত্তর। শুরু করি, শেষ পদ আর এটা হলো প্রথম পদ, তাহলে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু পদ সংখ্যা। আমি এই কোশ্চেনটা দেখেই বলতে পারছি 99টা পদ আছে, কারণ এখানে সিরিয়ালি আছে। বাট এখানে আমি দেখে বলতে পারতেছি না, আমি আসলে জানি না যে এখানে কয়টা পদ আছে, কারণ এলোমেলো ভাবে আছে, অর্থাৎ মাঝখানে আমি জানি না। এখানে সিরিয়ালি ছিল তাই বলতে পারছি। তো যখনই বলতে পারবো না, তখন এই পদ সংখ্যা বের করব। শেষ পদ 81, প্রথম পদ 1 ভাগ সাধারণ অন্তর, 5 থেকে 1 বিয়োগ করলে 4, এই যে সাধারণ অন্তর কত, 4 যোগ 1 21, তাহলে এখানে হবে 21। যারা বুঝতে পারিনি, আবার ব্যাপারটা হচ্ছে এই ম্যাথে কেন পদ সংখ্যা বের করলাম না, আর এই ম্যাথে কেন পদ সংখ্যা বের করলাম, এই সূত্রের জন্য লাগতেছে। এই ম্যাথে বের করছি কারণ আমি গুনে গুনে বলতে পারতেছি না, আর এটা দেখেই বলতে পারতেছিলাম। এই হলো পার্থক্য। x 16 আর 21 গুণ করলে যা হয় সেটা হচ্ছে আনসার, গুণ করে নেবেন। তাহলে এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা বলেন, প্রবলেম না থাকলে আমরা সামনে যাব। তাহলে সমান্তর দ্বারার যোগফল আমরা বের করতে পারি দুইভাবে। শেষ পদ দেওয়া থাকলে আমরা এই সূত্রের মাধ্যমে বের করব, প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু পদ সংখ্যা। আর শেষ পদ না থাকলে সামনে সূত্র আছে। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা? ওকে, আরো একটা কোশ্চেন দেখি, 36তম BCS আসছিল। তো এটা একটা সমান্তর দ্বারা যোগফল বলছে, যখনই শেষ পদ আছে তখন আমাদের ওই সূত্র। তাহলে প্রথম পদ যোগ হচ্ছে শেষ পদ ভাগ সাধারণ অন্তর, 3 থেকে 1 বিয়োগ করলে 2, সাধারণ অন্তর না, এখানে ভাগ হচ্ছে পদ আগে 2, এটা সূত্রেরই 2 আসবে। সূত্রটা কি, প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2। এখন কয়টা পদ আছে আমি জানি না, কয়টা পদ আছে আমি জানি না, ঠিক আছে। এখন পদ সংখ্যা বের করতে হবে। পদ সংখ্যা সূত্র কি ছিল, শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ সাধারণ অন্তর, সাধারণ অন্তর হচ্ছে 2 যোগ হচ্ছে 1, মাইনাস আর মাইনাসের মানে -2, উপর থেকে 2 কমন নেন, এখান থেকে 2 কমন দিলে একটা x থাকবে, এখান থেকে 2 কমন দিলে -1 থাকবে, x - 1 + 1 x। তাহলে হিসাব করলে আমরা দেখতে পাচ্ছি x সংখ্যক পদ আছে, তাহলে পদ সংখ্যা হচ্ছে x। এরপর 2x - 1 + 1 কাটা যায়,
টু কাটা যায়, থাকে এক্স গুণন এক্স, তার মানে এক্স স্কোয়ার হচ্ছে অ্যান্সার। এটা কিন্তু 36তম বিসিএসের প্রিলিতে আসছে। তাহলে এতক্ষণ এই যেমন এই ম্যাথটার যোগফল বের করছেন এই সূত্রের সাহায্যে, প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু পদ সংখ্যা। কিন্তু এখানে শেষ পদ দেওয়া ছিল বিদায় আমরা এই সূত্র করছি, আর শেষ পদ যখন না দেওয়া থাকবে তখন আমাদের এই সূত্রের মাধ্যমে করতে হবে। এটাকে বলা হয় সমান্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি। বাট এভাবে বললে অনেকে বুঝবেন না, এই কথাটা বললে অনেকে বুঝবেন। এটা আমার নিজের বানানো কোনো সূত্র না, এটা হুবহু বোর্ড বইয়ের সূত্র, 9-10 বোর্ড বই থেকে আমরা নিছি। এটা শিখতেই হবে, এটা কঠিন মনে করা যাবে না। এস অফ এন মানে সামেশন অফ এন, অর্থাৎ এন সংখ্যক পদের সমষ্টি বের করার সূত্র হচ্ছে n/2 × 2a + n - 1 d। একদম মুখে মুখে থাকতে হবে, ঠোঁটের আগায় থাকতে হবে। এ মানে হচ্ছে প্রথম পদ, ডি মানে ডিফারেন্স মানে সাধারণ অন্তর, এন হচ্ছে পদ সংখ্যা। ধারার যত সূত্র থাকবে সেখানে এ মানে প্রথম পদ, ডি মানে সাধারণ অন্তর, এন মানে পদ সংখ্যা। এই ধারাটা 9টা পদের সমষ্টি। দেখেন শেষের পদটা আপনি জানেন না, আর এখানে শেষের পদটা জানেন, তাহলে এখানে এক ধরনের সূত্র, এখানে আরেক ধরনের সূত্র। এভাবে একদম ক্লিয়ার কনসেপ্ট নিয়ে পড়তে হবে। একজনে বলছেন 2x হলো না কেন, কোথায় 2x হয় নাই? x আর x গুণ করলে কি 2 হয়? এটা গুণ চিহ্ন, x স্কোয়ার হয়, 2x কেন হবে? কোথা থেকে আবার 2x নিয়ে আসলেন? x আর x গুণ করতেছেন, x স্কোয়ার হবে, 2x কেন হবে? এটা কি যোগ করছেন আপনি? এটা কি এক জিনিস? x আর x যোগ করা 2x, আর x আর x গুণ করা x স্কোয়ার, এটা সম্পূর্ণ আলাদা জিনিস না, গুণ আর যোগ। ওকে, যেখানে ছিলাম শেষ পদ থাকলে এক সূত্র, শেষ পদ না থাকলে আর এক সূত্র। তো আমরা সূত্রটাকে লিখি n/2 × 2a + n - 1 × d। এখন দেখি কি কি দেওয়া আছে। প্রথম পদ 8, সাধারণ অন্তরটা বের করি, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করতে হবে 8। এন এর মানটা কত? 9টা পদের সমষ্টি, তাহলে পদ সংখ্যা হচ্ছে 9। ঠিক আছে, ওকে। এন এর মানটা বসাই, এন এর মানটা 9, এর মানটা হচ্ছে 8, 9 - 1 ইন্টু ডির মান কত? 8। এর মান বসাইছি, ডির মান বসাইছি, এন এর মান বসাইছি, সব এ ডি এন এর মান বসাই দিছি। দেখেন আর কোনো কাজ নেই আমাদের। আর দেখুন 16, এখান থেকে কত? 9 থেকে 1 বিয়োগ করলে 8 × 8 = 64। ঠিক আছে, এরপর আমরা যদি যোগ করে দেই 64 আর 16, তার মানে হচ্ছে 80 নাকি? 80 না, কত হয়? 40, 360 হচ্ছে आंसर। পদ সংখ্যা বলতে কি বোঝায়? এখানে কয়টা পদ আছে? ধরেন আমি কয়েকবার বললাম পদ সংখ্যা বলতে কি বোঝায়। ধরেন 1 2 3 4 5, 1 2 3 4 5, এখানে 5টা পদ আছে, এটাই হলো পদ সংখ্যা। মানে একটা ধারায় যে কটা সংখ্যা থাকে, মানে যে এটা একটা পদ, 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 তাহলে একটা ধারায় 5টা পদ থাকলে তার 5টা পদ সংখ্যা, একটা ধারায় 10টা থাকলে 10টা পদ সংখ্যা। এই তো 9টা পদের সমষ্টি, তার মানে পদ সংখ্যা হচ্ছে 9। 9টা পদ আপনার লাগবে এখানে। ঠিক আছে, একজন লিখছেন ভগ্নাংশ বের করবো কিভাবে? কোন ক্লাসের মধ্যে কোন ক্লাস নিয়েছেন? এটা ধারা ক্লাস, আপনি অন্য ব্যাচে ক্লাস করছেন, সেটা অন্য ব্যাচের বিষয়। যখন যে টপিক পড়াবো সেটা পড়ানো অবস্থায় অন্য চ্যাপ্টার অন্য কিছু নিয়ে আসলে হয় বলেন? তো ক্লাস শেষে আগে যেটা শুরু করছি শেষ করবো। আপনি অন্য ব্যাচের ক্লাস দেখেছেন, এই জন্যই তো ঝামেলা। একজনকে 2টা ব্যাচে অ্যাড করে দিলে আবার ঝামেলায় পড়তে হয়। সমান্তর ধারার n-তম পদ নির্ণয়। একটা ক্লাস যখন শুরু করব, ওই টপিকটা যখন পড়াবো, তারপরে আগের ক্লাসে যদি কোনো সমস্যা থাকে সেটা তারপরে, এর আগে না। ঠিক আছে, সমান্তর ধারার n-তম পদ নির্ণয় বলতে কি বোঝায়? কোনো সমান্তর প্রগমনে, এই ধারা প্রগমন এভাবে কথা থাকতে একই কথা। প্রথম দুইটি সংখ্যা 5 ও 17, তবে তৃতীয় সংখ্যাটি কত? এটার বাইরে মনে করতে পারেন, এক্সট্রা একটা কোয়েশ্চেন, এটা আমরা সলিউশন করি আগে। একজন লিখছেন 1/13, 1/, এগুলাকে নর্মাল ভাগ করতে হবে। আমি গত ক্লাসে ক্লিয়ার করে দিছি, এগুলা যেটা সম্ভব সেটা বলে দিছি। এগুলা এইভাবে নর্মাল ভাগ করতে হবে 13 দিয়ে।
আচ্ছা 18-তে আসেন। কোনো সমান্তর প্রগমনে প্রথম দুইটি সংখ্যা 5 ও 17, তৃতীয় সংখ্যাটি কত? তো একটা ধারা, প্রথম হচ্ছে 5, পরে হচ্ছে 17, পরেরটা আমরা জানি না, এটা বের করব। কিভাবে বের করতে পারি? তো এই জন্য আমরা সাধারণ অন্তর বের করব। সাধারণ অন্তর কত এই ধারাটার? 12। দেখেন 5 আর 17 ডিফারেন্স বড়, মানে 5 থেকে 12 বৃদ্ধি পেয়ে 17 হচ্ছে, তাহলে 17 থেকে 12 বৃদ্ধি পেয়ে যা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এই যে সাধারণ অন্তরের সাথে দ্বিতীয় পদটা যোগ করেন, তাই না? 29, তাহলে এটা হবে 29। তাহলে ব্যাপারটা কি, আমাদের প্রথম দুইটা পদ একদম সহজ একটা অঙ্ক, প্রথম পদ আর দ্বিতীয় পদ দিয়া তৃতীয় পদ চাইছে, প্রথম পদ আর দ্বিতীয় পদ দিয়া তৃতীয় পদ চাইছে। তাহলে আমরা কি করব? 5 থেকে 17 হয়েছে মানে 12 বাড়ছে, তাহলে 17 থেকে 12 বাড়াইলে কত হয়? 29, তাহলে সেটাই তৃতীয় পদ হবে। মুখোমুখি হিসাব করতে হবে এটা, হ্যাঁ হ্যাঁ, একদম মুখোমুখি। আর একবার দেখেন, প্রথমটা ছিল 5, পরেরটা ছিল 17, পরেরটা কত আপনি জানেন না, তাহলে 5 থেকে 17 মানে কি? 12 বৃদ্ধি পাইছে, তাহলে 17 থেকে 12 বৃদ্ধি পাওয়া মানে 29 হবে। এটা এটা এক্সট্রা কোশ্চেন, এর বাইরে। এবার আসি সমান্তর ধারার এনতম পদ নির্ণয়। এটা বলতে কি বোঝা? আমি বললাম কি, একটা ধারা দিয়ে বললাম যে ভাই 15 নম্বর পদটা কি, 100 নম্বর পদটা কি, মানে একটা পদের মান বের করা। এতক্ষণ আমরা শিখছি সমষ্টি বের করা, 8টা পদের সমষ্টি, 10টা পদের সমষ্টি, 99টা পদের সমষ্টি, এতক্ষণ যোগফল বের করছি। এবার এই ধারাটা যদি আমি আগাই, 15 নম্বর সংখ্যাটা কি হবে সেটা আমি বের করতে চাই, তখন সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, একদম মুখস্থ করে ফেলতে হবে। তো যেমন আমাকে বলছে কি, এই ধারাটার 15তম পদ কত, যখন এরকম পদ বের করতে বলবে, পদ, যখন আমরা কি করব, এই সূত্রটা অ্যাপ্লাই করবো। সূত্রটা কি? n মাইনাস 1 ইন্টু ডি। এ হচ্ছে প্রথম পদ, তাহলে এই ধারার প্রথম পদ কত? 7। ডি হচ্ছে সাধারণ অন্তর, তাহলে 13 থেকে 7 বিয়োগ করেন 6। আর এন এর মানটা কি বলছে? 15 পদ, তাহলে এন এর মানটা হচ্ছে 15, জাস্ট বসাই দেন। এর মানটা কত? 7। তারপর হচ্ছে ডি এর মানটা কত? 6। থাকে কত? 14, আর থাকে কত আপনার? 6। তাহলে কত? 6 সাথে 84, তাহলে 7 যোগ 84 91। তাহলে এই ধারার 15তম পদ হবে 91। ঠিক আছে, মানে আমরা যদি ধারাটা সামনে আগায় নিয়ে যাই, 15 নম্বর পদটা হবে 91। সেটাই আমাকে বোঝানো হয়েছে, পদ বের করা। পদ, সমত দ্বারা পদ বের করা সূত্র একটা, বা গুণোত্তরের হচ্ছে আরেকটা। ঠিক আছে, তাহলে এটার পদ বের হয়েছে কত? 91, অর্থাৎ 15তম পদ ইজ ইকুয়াল টু 91। এই 20 আর 21-এর মধ্যে পার্থক্য খুঁজব। এই ধারাটার কোন পদ 301? এই প্রশ্নটা এন এর মান 15 দেওয়া ছিল, পদের মান বের করতে বলছে, আর এখানে এন এর মানটা দেওয়া নাই কিন্তু পদটা দেওয়া আছে। দেখেন কয়টা পদ সেটা বলা আছে, 15টা। এন এর মান দেওয়া ছিল, কিন্তু 15 নম্বর পদ কি সেই পদের মান দেওয়া ছিল না। আর এখানে পদের মান দেওয়া আছে, যে পদের মান দেওয়া আছে, কিন্তু পদ কোনটা, কত নাম্বার, সেই নাম্বারটা দেওয়া নেই, নাম্বারটা বের করতে হবে। এখানে নাম্বার দেওয়া ছিল, পদ বের করছি। আর এখানে নাম্বারটা মানে দেওয়া নাই, কিন্তু পদ দেওয়া আছে। দেখেন 301 হবে, এটা আমরা জানি, কিন্তু কত নাম্বার সেই নাম্বারটা দেওয়া নেই। এখানে নাম্বার দেওয়া ছিল, এখানে নাম্বার দেওয়া নেই, মানে এখানে এন দেওয়া ছিল, এখানে এন দেওয়া নেই। আমাকে বলছে এই ধারাটার কোন পদ 301, আমি জানি না, আমি ধরি এন তম পদ হবে 301। ভালো করে বোঝেন, এই দুইটা প্রশ্ন একসাথে রাখার কারণ কি আর একবার ক্লিয়ার করি। এই ধারাটার 15 নম্বর পদ চাইছে, তাহলে এন এর মানটা 15, এখানে এন এর মান দেওয়া ছিল। ধারাটার কোন পদ 301, তার মানে এন এর মানটা দেওয়া নেই। বুঝতে পারছেন? এন এর মান দিয়া পদের মান চাইবে, পদের মান দিয়া এন এর মান চাইবে। এন তম পদের সূত্র কি? এর মানটা কত? 4,
এন এর মানটা তো আমরা জানি না। ডির মানটা কত? 7 থেকে 4 বিয়োগ করলে 3, তাহলে 4 3n মাইনাস 3, 4 থেকে 3 বিয়োগ করলে 1, 3n ইজ ইকুয়াল টু কত হবে? এই 1 এই পাশে বিয়োগ হবে, তাহলে এদের মানটা কত হবে? 300কে 3 দ্বারা ভাগ করলে 100, তাহলে এই ধারাটার 100তম পদ হবে 301, এদের মানটা হবে 100, এটাই হচ্ছে আনসার। এই দুইটা বিষয় আমাদের খুব ক্লিয়ারলি বুঝতে হবে, দুইটা ম্যাথের পার্থক্য বুঝতে হবে। ধারা খুবই সহজ, কিন্তু সূত্র মনে রাখাটা টাফ। এই কোশ্চেনে এন এর মান ছিল 15, আর এখানে এন এর মানটাই আমাদের বের করতে হবে। ক্লিয়ার কিনা? কোশ্চেন আছে কোন এখানে? এটা বুঝিনি এমন কেউ থাকলে বলেন, আর বুঝলে আমি সামনে যাব। এটা ক্লিয়ার কিনা? ধারা কঠিন মনে করার কিছু নাই, খুবই সহজ জিনিস, জাস্ট সূত্রে বসাইতে হবে না। এখানে 15 নম্বর পদটা কি চাইছে? 91, আর এখানে কোন পদটা 301 হবে সেটা বের করলাম। আমরা 100 নম্বর পদটা 301 পাবো। বুঝছেন কিনা? কমেন্ট তো পাচ্ছি না আপনাদের, একটু ল্যাপটপে দেখি না কমেন্ট। ক্লাস শেষে আবার সামারি করবো আছে কি কি পড়াইছে, ঠিক আছে? কমেন্ট আসে না, দেখছেন আপনারা সবাই কমেন্ট করছেন। আচ্ছা, আজকে আর বেশি করাবো না। সময় তো দ্বারা একদিনে শেষ করা যায়, কিন্তু একদিনে শেষ করলে যেটা হবে যে আপনাদের মাথা উলে যাবে, এত সূত্র। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দেখেন, প্রাইমারিতে আসছিল। একটি সমান্তর ধারার সাধারণ অন্তর 9 এবং সপ্তম পদ 60 হলে 12তম পদটা কত? ইম্পর্টেন্ট কোশ্চেন। একটা সমান্তর ধারার সাধারণ অন্তর 9 এবং সপ্তম পদ 60 হলে 12তম পদ কতটি? তো একটু ভালো করে খেয়াল করেন, প্রশ্নটা একটু ভালো করে বোঝেন, এরকম প্রশ্ন আসতে পারে। ডির মান দেওয়া আছে, সপ্তম পদ দেওয়া আছে, 12তম পদ চাইছে। আচ্ছা, আমি একদম শেষ চলে যাই। আমরা জানি যে n-তম পদ ইজ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ঠিক আছে? এটা হলো n-তম পদ বের করার সূত্র। এখন আমি যদি 12তম পদ বের করতে যাই, আমার a লাগবে, আমি কিন্তু জানি না। আমার n এর মানটা আমি জানি, এখানে 12তম পদ মানে n এর মানটা 12 হবে জানি, আমি ডির মানটাও জানি, শুধু এর মানটা জানি না। দেখেন, একটা মেথড শেষ দিয়ে শুরু করবেন। 12তম পদ চাইছে, তার মানে n-তম পদের সূত্র ব্যবহার করতে হবে। এর মান লাগবে, n এর মান লাগবে, ডির মান লাগবে। এর মান আমি জানি না, বাট n এর মান আমি জানি 12, ডির মান আমি জানি 9। তাহলে এখন এর মানটা বের করলে হচ্ছে, আমি এর মানটা কোথায় পাবো? দেখেন, কোশ্চেনে সপ্তম পদ দেওয়া আছে, তাহলে আমরা জানি যে n-তম পদ ইজ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা আমরা জানি। তাহলে সপ্তম পদ যদি হয়, এর মানটা আমরা জানি না, এদের মানটা কত হবে? 7 হবে, আর ডির মানটা 9 দেওয়া আছে। তাহলে সপ্তম পদ কত হবে? a প্লাস 8 নং 72 না, এখানে থাকে হচ্ছে 6 নং 54। এই দেখেন, 7 থেকে বিয়োগ করলে 6 নং 54, এটা হলো সপ্তম পদ। এখন দেখেন, এটাও সপ্তম পদ 54, এটাও সপ্তম পদ দেওয়া আছে। এই যে সপ্তম পদের মানটা 60 দেওয়া আছে, সপ্তম পদ কোশ্চেনটা দেওয়া ছিল, আমি নিজেরটা বের করছি। এর মানটা কত হবে? যারা প্রথম পদ হবে 6, যারা বুঝি নাই আমি প্রথম থেকে ক্লিয়ার করছি। 12তম পদ বের করবো মানে এই সূত্রটা লাগবে, এর মান লাগবে, n এর মান লাগবে, ডির মান লাগবে। এর মানটা কোশ্চেনে কোথাও দেওয়া নাই, ধারাই দেওয়া নাই, তো এর মান কই থেকে আসবে? n এর মানটা দেওয়া আছে 12,
ডির মানটা দেওয়া আছে 9, তাহলে এর মানটা না, এর মানটা এখান থেকে বের করতে হবে। কিভাবে বের করব? প্রশ্নে সপ্তম পদ দেওয়া আছে, আমি নিজে সপ্তম পদ বের করব। এখানে এদের মান 7 বসাবো, ডির মানটা দেওয়াই আছে। তাহলে এটা হলো সপ্তম পদ, a+54, এটাও সপ্তম পদ, এটাও সপ্তম পদ, সমান লেখা যায়। এখান থেকে এর মানটা বের করে বসাই দেবো জাস্ট। এখন এর মান কত হবে? 12তম পদ যদি বের করি, এর মান কত হবে? 6, এদের মান হবে 12 মাইনাস, ডির মান কত হবে? 9। 9 11 99, তাই না? 105, তাহলে অ্যান্সার হবে 105, অর্থাৎ 12তম পদ হচ্ছে 105। ঠিক আছে? তাহলে এই ছিল সমান্তর দ্বারা প্রথম ক্লাস। আগামী ক্লাসে আমরা আর কিছু বড় অঙ্ক, বিসিএস এর বড় অঙ্ক আছে, সেই অঙ্কগুলো দেখাবো এবং বর্গ এবং গণের সমষ্টির দ্বারা দেখাবো। ঠিক আছে? একজন কোশ্চেন করছেন গত ক্লাসে কি করেছে, আসলে অন্য একটা ব্যাচে ক্লাস করেছি তো তাকে আবার এই ব্যাচে অ্যাড করছে, সে কোথায় কমেন্ট করতেছে তো বুঝতেছে না। যে গত ক্লাসে শিখেছিলাম তাদেরকে যেখান থেকে আমরা ভাগটা কিভাবে করতে পারবো। এখানে 25 গুণ করলে, এখানে 25 গুণ করলে 100 হয়, তখন আমরা লিখি, উপরের সংখ্যাটা লিখি, 2 ঘর আগে দশমিক দিই। এখন তার কোশ্চেন হলো যে 1/13 থাকলে, 1/13 থাকলে তো আসলে এই নিয়মে করা যাবে না, যেটাকে 100 বানানো সম্ভব সেই নিয়মে, 1/13 তাহলে এই নিয়মে করতে হবে, অর্থাৎ 13 দিয়ে 1কে ভাগ করতে হবে। ঠিক আছে? তখন মানে সহজ কথাটা হলো এটা সম্ভব যখন 100 বানানো যাবে, আর না গেলে তখন নর্মাল যে ভাগের নিয়ম সেই ভাগের নিয়মে করতে হবে। এটা সহজ জিনিস। ঠিক আছে? নর্মাল যে যেভাবে ভাগ করে সেভাবে করতে হবে, কিন্তু এটা একটা স্পেশাল কেস, এটা একটা স্পেশাল কেস, বুঝতে পারছি? ওকে, ঠিক আছে। তাহলে ধারার মধ্যে অন্য জিনিস নিয়ে আসলাম। ধারা খুবই সহজ, 3টে ক্লাস করলে ধারা কখনোই ঝামেলা হবে না। আমি যদি এই 3টে ক্লাস ভালোভাবে করাই দিই, আপনাদের যে কোনো বই থেকে আপনারা প্র্যাকটিস করেন, পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে?